জুডিশিয়ারি কোনো সময় এই প্রস্তাবগুলো নিয়ে কোনো তারা আলোচনা করতে পারবেন না, তাদের মতামত দিতে পারবেন না। আমার মনে হয় এই সংশোধনী অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ইচ্ছা রাজনৈতিক দলের মাধ্যমেই প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ জনগণের চিন্তাটা আর কিছু না হোক রাজনৈতিক দলের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রশ্ন হলো যে এর বাইরে কি কোনো সংস্থা থাকতে পারে না? একটা সংবিধান হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার এবং এটার একটা ভারসাম্য আছে। এই ভারসাম্যটা যদি আপনি নষ্ট করেন তাহলে ওই কনস্টিটিউশন আলটিমেটলি গণতান্ত্রিক হয় না। নির্বাচনটা কি এটা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট চিন্তা করছি না। একটা ডেমোক্রেসিতে ইলেকশন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে for the expression of public will. আমরা জাতীয় ঐক্যমত কমিশনের সংবিধান সংশোধনের একাধিক প্রস্তাবনা নিয়ে তারা যে কঠিন পরিশ্রম করছেন এবং আলোচনা করছেন, ঐক্যমতে যাওয়ার যে একটা উদ্যোগ নিচ্ছেন, এটা আমি তাদেরকে প্রশংসা করি, তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে আমাদের রাজনীতিতে ঐক্যমত্য পোষণ করার সত্যি দৃষ্টান্ত কিন্তু কম। আমরা আলোচনা তেমন করি না, আমরা একে অপরকে দোষারোপ করতেই বেশি ব্যস্ত থাকি। তো এই ধরনের একটা ঐতিহাসিক বলতে পারেন যে ট্র্যাডিশনের মধ্যে একটা ঐক্যমত আনার চেষ্টাটা আমি মনে করি এটা সত্যি সত্যি একটি সাধুবাদ তাদের জানানো, তারা সেটার যোগ্য। আরেকটা কথা হলো যে এটাতেও আমরা খুবই বলতে পারেন যে বিশ্বাস করি যে নির্বাচনের আগে একটা ঐক্যমত্য হওয়া এবং সেখানে সব ধরনের রাজনৈতিক দলের একটা অঙ্গীকার করা যে আমরা নির্বাচিত হওয়ার পরে যে যেখানে যে কতজনই যারা সিট পায় সবাই মিলে, আজকে যারা আমরা আলোচনায় অংশগ্রহণ করি সবাই মিলে আমরা যেন এই প্রস্তাবনাগুলো আমাদের সংবিধানে লিপিবদ্ধ করতে পারি, সেই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা যেন কাজ করি। তবে দুটো ব্যাপারে আমাদের একটি প্রশ্ন আমরা তুলছি, সেটা হলো যে ওনারা একটা চ্যাপ্টার আছে অঙ্গীকারনামা, আমরা ওই অঙ্গীকারনামার 2 নম্বর অনুচ্ছেদ এবং অঙ্গীকারনামার 4 নম্বর অনুচ্ছেদে যা বলা হয়েছে তা একটু চিন্তাগ্রস্ত এবং আমরা মনে করি যে এই সংশোধনীগুলা আবার একটু পুনর্বিবেচনা করা দরকার। অঙ্গীকারনামা 4 নম্বর সম্বন্ধে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি উঠাতে চাই, সেটা হচ্ছে যে যেই ধরনের রাজনৈতিক সংশোধনগুলো প্রস্তাবিত হচ্ছে, অর্থাৎ জুলাই সনদের মাধ্যমে যে আসবে, সেগুলো কোনোদিনই এটার জুডিশিয়ারি প্রশ্নের অধিকারের বাইরে থাকবে। অর্থাৎ আমার জুডিশিয়ারি কোনো সময় এই প্রস্তাবগুলো নিয়ে কোনো তারা আলোচনা করতে পারবেন না, তাদের মতামত দিতে পারবেন না। আমার মনে হয় এই সংশোধনী অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার। এবং এখানে আমি মনে করে দিতে চাই যে অতীতের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার আর্টিকেল 7B-র মাধ্যমে প্রায় 1/3 সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেলস উনি ওখানে বলেছিলেন যে এটা কোন ধরনের সংশোধনীয়র বাইরে, অর্থাৎ কোন রকম অ্যামেন্ডমেন্ট ওগুলোর উপর হবে না। তো ওটা তো আমরা টার্ম করেছি এটা অগণতান্ত্রিক, এটা ফ্যাসিস্ট একটা উদ্যোগ আমরা মনে করছি। তাহলে কেন আমরা এখন আবার সেই কতগুলো অংশকে বলছি যে এটা কোনোদিনই অ্যামেন্ডমেন্টের বাইরে এবং জুডিশিয়ারি কোনো রকম তার মন্তব্য দিতে পারবে না। আমাদের এটা বুঝতে হবে যে একটা সংবিধান হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার এবং এটার একটা ভারসাম্য আছে। এই ভারসাম্যটা যদি আপনি নষ্ট করেন তাহলে ওই কনস্টিটিউশন আলটিমেটলি গণতান্ত্রিক হয় না। আমরা যত সুন্দর কনস্টিটিউশনই বানাই না কেন, আমাদের রাজনৈতিক কালচার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে পারবো না। এবং সেখানে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা। আমরা এত আলোচনা করছি, কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছি, আমাদের অতীতের অনেক ভুল নিয়ে আলোচনা করছি, বাট যে আলোচনাটা আসছে না সেটা হচ্ছে এই অতীতের ভুলগুলোর সঙ্গে
রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল। এখন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে তো অবশ্যই আমরা সবাই সোচ্চার, অবশ্যই, এবং তারা অনেক অগ্রহণযোগ্য এবং কনডেমেবল কাজ করেছে, কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির কাজ নিয়ে আমরা কিন্তু বলছি না। এবং নতুন নতুন পলিটিক্যাল পার্টি যারা আসছে তাদেরও দায়বদ্ধতা কি। যেমন অলরেডি আমরা শুনছি যে কেউ কেউ বলছেন যে এই জিনিস যদি আমরা আগে থেকে ইমপ্লিমেন্ট না করি তাহলে নির্বাচন করা যাবে না, নির্বাচন পিছিয়ে দিতে হবে, অথবা এই ধরনের কাজ না হলে নির্বাচন গ্রহণযোগ্য না। এখানে আমি একটা একদম খুবই হৃদয় থেকে খুবই সুচিন্তিত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনটা কি, এটা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট চিন্তা করছি না। একটা ডেমোক্রেসিতে ইলেকশন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে ফর দি এক্সপ্রেশন অফ পাবলিক উইল। যদি আমরা সত্যি সত্যি জনগণের ইচ্ছায়, জনগণের চিন্তার, জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের সিদ্ধান্তকে যদি আমরা সত্যিকার অর্থে গুরুত্ব দেই, সেই দেওয়ার মানসিকতা রাখি, তাহলে জনগণের সেই সিদ্ধান্তের প্রকাশের একটা সুযোগ তো থাকবে। যতগুলো পৃথিবীতে গণতান্ত্রিক কনস্টিটিউশন আছে প্রত্যেকটাতে অনেক ধারা উপধারা আছে, অনেকভাবেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, কিন্তু সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কেন্দ্রীয় যে কাজটা সেটা হচ্ছে নির্বাচন। এখানে আমি যদি বলি নির্বাচন হতে পারে না 1, 2, 3, 4 না হলে, আরেকজন বলবে নির্বাচন আমি মানবই না যদি 10, 11, 12 না হয়। তো এখন তাহলে জনগণের মতের প্রতি আমি শ্রদ্ধা কিভাবে দেখাচ্ছি? তো আমি অনুরোধ করব, আমার এই বক্তব্য যে ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন কাজ করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্যিকার অর্থে প্রশংসনীয়, এবং রাজনৈতিক দলদেরও আমি প্রশংসা করি যে তারা আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটা ঐক্যমত্যে এসছেন। কিন্তু কোনো কিছুই যেন প্রিকন্ডিশন বলা না হয় নির্বাচনের। ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে প্রফেসর ইউনূসকে প্রথমে তাকে সম্মান, দ্বিতীয়ত তাকে অনুরোধ, নির্বাচন যেন হয়। 1 নম্বর সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, অনুরোধ জাতির স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা সুষ্ঠু নির্বাচন করব, সেখানে জনগণের রায় আসবে, সেই রায়ের ভিত্তিতে পরবর্তী রাজনীতি আমরা পরিচালনা করব। এখানেও একটা কথা বলা আসে যে অতীতেও নির্বাচন হয়েছে এবং রাজনৈতিক দলরা তারা কিন্তু ম্যান্ডেট পেয়েছেন, কিন্তু ম্যান্ডেটটা ব্যবহার করতে গিয়ে তারা কনস্টিটিউশনকে ডিস্টোর্ট করেছেন, গণতান্ত্রিক ধারাকে তারা প্রতিহত করেছেন, এবং সত্যিকার অর্থে মানে ডেমোক্রেটিক কালচার কিন্তু আমাদের দেশে আসে নাই। আমাদের দেশে কালচার যেটা এসেছে সেটা হলো রাজনৈতিক দল তার নিজের চিন্তা, নিজের স্বার্থকে জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টাতে তারা কনস্টিটিউশনকে অপব্যবহার করেছেন, তারা পার্লামেন্টকে তারা দুর্বল করেছেন, তারা জুডিশিয়ারিকে দুর্বল করেছেন। এই রাস্তা থেকে যেন আমরা সরে আসি। অঙ্গীকার নামার 2 নম্বরে ওনারা বলছেন জনগণই রাষ্ট্রের মালিক, তাদের ইচ্ছাই হলো সর্বোচ্চ আইন। আমরা মনে করি এটা অবশ্যই একটা গিভেন এবং এটা আমরা মানি। তারপরে আছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ইচ্ছা রাজনৈতিক দলের মাধ্যমেই প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ জনগণের চিন্তাটা আর কিছু না হোক রাজনৈতিক দলের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রশ্ন হলো যে এর বাইরে কি কোনো সংস্থা থাকতে পারে না? এবং ধরেন এই বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছেন তারা তো অনেকেই নতুনভাবে যাত্রা শুরু করছেন। তো একটা যদি সুপ্রতিষ্ঠিত একটা পদ্ধতি থাকে যেখানে রাজনৈতিক দলরা অনেক দিন ধরেই অংশগ্রহণ করছেন এবং সবাই মিলে তারাই ধরেন 100% ভোটার রিপ্রেজেন্ট করেন, তাহলে এই প্রশ্নটা অত তীব্র আকারে আসতো না। কিন্তু আমরা যদি এখন দেখি আর কি, সেটা হলো যে এই ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রায় 30টি রাজনৈতিক দল দ্বিতীয় দফায় তারা অংশ নেন, এবং এই যে প্রস্তাবনাগুলো এগুলো কিন্তু এই 30টা দলের আলোচনার মাধ্যমেই হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই কনসেনসাস হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্টও থাকছে। 15টা দল তাদের নির্বাচনের কোনো ইতিহাস নাই, বাকি 15টার মধ্যে 4-5টা দলের মাধ্যমেই
জনগণের যে চিন্তার প্রতিফলন ঘটে সেই ধরনের দাবিদার রাজনৈতিক দল সংখ্যা খুব কম। ন্যাশনাল কনসেনসাস কমিশনের রিপোর্টে নারীদের প্রতিনিধিত্ব কেমন ছিল, খুবই মানে বলতে পারেন যে একটা দুঃখের ব্যাপার যে এই যেসব রাজনৈতিক দল আলোচনা করেছেন তারা অফিসিয়ালি তাদের টিমের একজনও সদস্য নারী নয়। মানে বিএনপির মতন বড় পার্টি যারা অনেক ভোট নারীদের কাছ থেকে পেয়ে এসছেন অতীতে, তো তাদেরও টিমেও কিন্তু একজন মহিলা প্রতিনিধি ছিল না। এখন মহিলারা বাংলাদেশের পপুলেশনের 50% এবং ভোটার হিসেবেও তারা প্রায় 50% সমান। তাদের মতামত এই কনসেনসাস কমিশনে কিভাবে আসলো, কারা এটা দিলেন, এটার কোনো প্রমাণ নাই। অর্থাৎ পুরুষরাই নারীদের কথা বলে প্রস্তাবগুলো এখানে এসছে, বা আদৌ এসছে কিনা এটা প্রশ্নবিদ্ধ। যখন আমরা রেগুলার নির্বাচন করব, সুষ্ঠু নিরপেক্ষ এবং ফ্রি ফেয়ার ইলেকশন করার যে যদি একটা প্রথা দাঁড়ায়, তাহলে হয়তো এটাও সত্য হবে। কিন্তু বর্তমান অর্থাৎ আগামী যে ইলেকশনটা, সেই ইলেকশনের জন্যে যে ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংবিধান সংশোধনের প্রস্তাব আনছেন এবং যেটা তারা দাবি করছেন বা প্রস্তাব দিচ্ছেন যে এটা সংবিধানে এই সম্পূর্ণভাবে এটার যেন অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেই দাবিগুলো, সেই সংশোধনগুলো কতটুকু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা আমাদের মনে হয় যে একটু বিচার করে দেখা উচিত। আপনি নারী পুরুষ যদি বাদ দেন, 50% ভোটার যারা, তাদের চিন্তা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্যে এই ন্যাশনাল কনসেনসাস কমিশন কত রিপ্রেজেন্টেটিভ, আমি মনে করি এটা অবশ্যই প্রশ্ন আমাদের সামনে আসা উচিত। অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিত। বাংলাদেশ আজকে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে এখানে আসছে এবং আমি এটা খুবই আনন্দের সঙ্গে এবং অন্তর থেকে বলি যে জুলাইতে যে বিপ্লব ঘটেছে, ছাত্রদের নেতৃত্বে জনগণের সমর্থনে যে পরিবর্তনের একটা সম্ভাবনা আমাদের সামনে এখন আছে, এই পরিবর্তনের সম্ভাবনা যেন কোনোভাবেই আমরা আবার মিস না করি। অতীতে কিন্তু করেছি।